সৌম্য, তুমি তো আমাদের ইনস্টিটিউটে খুব সফল স্টুডেন্ট, বিরাট রেজাল্ট করেছো WBCS এ, থ্যাংক ইউ ফার্স্ট র্যাঙ্ক করেছো, তার জন্য আমরা খুব অভিভূত আর তোমাকে পেয়ে কাছে। যেটা হচ্ছে এই সাফল্যের পেছনে আমাদের রাইসের ভূমিকা কতটা, মানে রিগার্ডিং মেটেরিয়ালস, আমাদের ফ্যাকাল্টি, আমাদের এক্সাম সিস্টেম, এগুলো তুমি একটু আমাদের বলো যে তোমার কতটা এগুলো হেল্প করেছে তোমার স্টাডি করতে। দেখুন স্যার, প্রথমেই যেটা বলতে হয় যে দেখুন, এই যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত পরীক্ষা টরীক্ষাগুলো রয়েছে, সেখানে রাইসের মতো একটা ইনস্টিটিউটের যথেষ্ট অবদান রয়েছে। তার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে এখানকার যে সমস্ত সিস্টেম্যাটিক ওয়ে অফ স্টাডি। প্রথমত আমি ক্লাসের কথা যদি বলি, তাহলে যে দুদিন এখানে ক্লাস হয় সেই দুদিন চারটে চারটে করে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়, সমস্ত সাবজেক্টই মোটামুটি পুরোপুরিভাবে কভার আপ করা হচ্ছে। এবং তার থেকেও যেটা বড় কথা, সেখানকার মানে এর সঙ্গে সঙ্গে ফ্যাকাল্টিরও প্রশ্ন যেটা আসে, সেই ফ্যাকাল্টির কথা বলতে গিয়ে এই ক্লাসে যে সমস্ত ফ্যাকাল্টিরা পড়ান, প্রত্যেক ফ্যাকাল্টি যথেষ্ট যত্ন নিয়ে এবং যথেষ্ট সুন্দরভাবে পড়ান। তো স্টুডেন্টদের পক্ষে যেটা অন্তত উচিত এবং অবশ্য কর্তব্য, সেটা হচ্ছে যে এই ক্লাসগুলোকে ঠিকঠাক মতো করে আমাদেরকে ফলো করতে হবে। শুধুমাত্র যে ক্লাস নোট লিখলাম সেটাই নয়, মানে SM এর সঙ্গে সঙ্গে ওরা আরও এক্সট্রা যে সমস্ত কথাগুলো বলেন ক্লাসের মধ্যে, সেগুলোকে মনে রাখা এবং লিখে রাখা, এবং বাড়িতে গিয়ে যখন চর্চা করবে তখন যেন সেইগুলো যেন অনেক ক্ষেত্রে যেন মনে থাকে। কেননা সেইগুলো থেকে কখন কোনটার জায়গা থেকে যে কোয়েশ্চেন আসবে সেখান থেকে কিন্তু খুব বলা খুব মুশকিল। ফ্যাকাল্টির কথা বললাম। এরপরে আমরা যদি টেস্টের কথায় আসি, তাহলে বলতে গিয়ে হয় যে এখানে যে টেস্ট সিস্টেমটা এত এলাবোরেট, এবং এই এলাবোরেট টেস্ট সিস্টেমের উপকারিতা যে কতখানি, সেটা একটা ক্যান্ডিডেট তখনই বোঝে যখন সে কোনো একটা কিছু পরীক্ষায় সে পাশ করে। তার কারণটা হচ্ছে প্রথম প্রথম সে মনে হয় যে এই যে সমস্ত যে টেস্টগুলো রয়েছে, এত কিছু পরীক্ষা, তো সেগুলো কীরকমভাবে দেবো, কতটা পারছি কি না, সেগুলো বেশ মানে প্রথম প্রথম সেরকম মানে সেগুলো বোরিং হয়ে দাঁড়ায়। কিন্তু এই যে ধরুন মান্থলি টেস্ট রয়েছে, মক টেস্ট রয়েছে, প্রত্যেকটা স্পেসিফিক ধরুন ব্যাংকের ক্লার্ক বা PO যেগুলো রয়েছে বা ক্লাস টেস্টগুলো রয়েছে, সেগুলো দিতে দিতে এমন একটা জায়গায় দাঁড়ায় যে সে অজান্তেই একটা মানে স্ট্যান্ডার্ড জায়গায় সে পৌঁছে যায়। তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা কথা বলবো, যেটা হচ্ছে হোমওয়ার্কের বিষয়। তার কারণটা হচ্ছে সে যখন বাড়িতে ক্লাস নোটগুলো এবং SM এর যে জিনিসগুলো যেগুলো সে যখন সে পড়বে, সে হোমওয়ার্ক খাতাটাকে যদি পাশে রাখে এবং হোমওয়ার্কগুলো যদি কোনো একটা চ্যাপ্টার করার পরেই সে করে ফেলে, হোমওয়ার্কে যে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্সগুলো রয়েছে, সেই কোয়েশ্চেন্সগুলোকে কিন্তু সে খুব ইজিলিভাবে সে করতে পারবে। এবং তার থেকে যেটা বড় কথা, তার ওই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিটলিভাবে পড়াটা হবে, সেইটা একটা দরকার। দ্বিতীয় কথা যেটা আমি বলবো ফ্যাকাল্টিদের বিষয়ে, যে ফ্যাকাল্টিরা যেভাবে ইন্সপায়ার করেন সেটা যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে আমি ধরুন প্রিলির আগে মোটামুটি 4-5 মাস ক্লাস পেয়েছি, তো ওই 4-5 মাসের মধ্যে যেভাবে ওরা ইন্সপায়ার করেছেন যে হ্যাঁ তোমাকে প্রথমবার না হোক সেকেন্ডবারের মধ্যে BCS এ গ্রুপ এতে চান্স পেতে হবে, এই যে ইন্সপিরেশনটা, এটা সমস্ত ফ্যাকাল্টি মিলেই কম বেশি দেন। এবং এটাকে নিজের মনের মধ্যে একটা মানে প্রথিত করার মতো করে এ করতে হবে যে হ্যাঁ আমি এখানে এসেছি, পয়সা দিয়ে ভর্তি হয়েছি, এনারা এত মেটেরিয়াল সাপ্লাই করেন, সুতরাং সেই মেটেরিয়ালের যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেইটা আমাকে অনুধাবন করে আমাকে এখান থেকে দ্য বেস্ট রেজাল্ট আমাকে এখান থেকে বের করে আনতে হবে। আর দ্বিতীয়ত মেটেরিয়ালের কথায় যেটা আমি বলতে চাই, যে এখানকার মেটেরিয়ালগুলো এত কম্প্যাক্ট রয়েছে এবং বিভিন্ন বই টই বলুন সব কিছু থেকে এত বেশি পরিমাণে দেওয়া রয়েছে যে অন্যান্য বই দেখুন পড়লে হয়তো ভালো হতেও পারে, কিন্তু বই পড়ার থেকেও মেন কথাটা হচ্ছে মেটেরিয়ালগুলো। কেননা মেটেরিয়ালগুলো এত কনসাইজ এবং এত টোটালিটিতে রয়েছে যে সেগুলোকে পুরোপুরিভাবে যদি কেউ পড়তে পারে, এবং পড়ার থেকেও মূল কথা হচ্ছে চর্চা করা, রেগুলার প্র্যাকটিস। কারণ রেগুলার প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু মনেও থাকবে না। কেন ইকোনমিক্স রয়েছে, পল সায়েন্স রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, GI, বিশেষ করে আমি যদি বলি GI এবং GK, এই দুটো এমনই জিনিস, মানে GI এর সঙ্গে ম্যাথসটাও রয়েছে, এইগুলোকে কিন্তু রেগুলার কেউ প্র্যাকটিস বা চর্চা যদি না করে, বিশেষ করে GI এর এত প্রবলেম রয়েছে, প্রত্যেকটা প্রবলেমের এত টাইপসগুলো রয়েছে, সেগুলোকে যদি চর্চা করতে কেউ না পারে, তাহলে এক সপ্তাহ পরেই আবার অন্য GI করালে কিন্তু সেগুলোকে সে ভুলে যাবে। সুতরাং এইগুলো কিন্তু চর্চা মানে সে করতে 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 মক টেস্টগুলো দিতে দিতে একটা লেভেলে সে যাবে, এবং সেই লেভেলে যাওয়ার মধ্যেই যেটা হবে সেটা হচ্ছে সে বেশ কিছু পরীক্ষা প্রথম প্রথম হয়তো অসফল হতেও পারে, কিন্তু অ্যাট দ্য ফাইনাল যেটা সেটা হচ্ছে সফলতাতে পৌঁছাবে। সুতরাং সব থেকে যেটা বড় কথা এখানে বলতে হয়, টিচারদের ইন্সপিরেশন, তার সঙ্গে যোগ হচ্ছে যেটা সেটা হচ্ছে এত পরিমাণে যে সমস্ত টেস্টগুলো রয়েছে, এবং মানে খুব সম্প্রতি যে মিশন 100 যে
পরীক্ষাটার কথা হয়েছে, সেই সমস্ত পরীক্ষাতেও প্রত্যেক দিন যদি কেউ অতগুলো করে কোয়েশ্চেনের উত্তর কেউ দিতে পারে, সে নিজে থেকেই মানে যথেষ্ট পরিমাণে প্রিপেয়ার সে হয়ে যাবে। সুতরাং এই পরীক্ষা ব্যবস্থা এবং রেগুলার ক্লাস নোট এই দুটো মিলিয়ে, এবং তার যদি মনের মধ্যে সেই ডিটারমিনেশন এবং পেশেন্স থাকে যে আমি পাবো, তাহলে আমার মনে হয় না যে কোনো পরীক্ষায় সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে। আর যেটা হচ্ছে তোমার বক্তব্য থেকে একটা উঠে এলো মানে রিগোরাস প্র্যাকটিস, মানে একটা কনস্ট্যান্ট যে আমি এতদিন স্টাডি করবই, তার আগে আমাকে ব্রেক করা চলবে না, এটা খুব পরিষ্কার, তাই তো? যে একজন ক্যান্ডিডেটকে প্রিপারেশন মানে ফাইনাল জায়গায় যেতে গেলে তাকে দরকার একটা লং টাইম প্রিপারেশন। হ্যাঁ, লং টাইম প্রিপারেশন দরকার, এবং লং টাইম এবং এভরিডে তাকে বাড়িতে মানে তুমি কতটা আশা করছো যে কত ঘন্টা বাড়িতে মিনিমাম পড়া উচিত? দেখুন, মিনিমাম সেটা এখন স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, তবে আমি মোটামুটি বলবো মিনিমাম ধরুন 4-5 ঘন্টা যদি সে না পড়ে, তাহলে কিন্তু একটা মানে জায়গায় আসা মিনিমাম বাড়াতেই হবে। 4-5 ঘন্টা ধরুন মোটামুটি পড়তে হবে। এবং একটা যেটা কথা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এক সপ্তাহের মধ্যে সমস্ত সাবজেক্টগুলোকে যেন সে ভালোভাবে পড়তে পারে। মানে শুধু যে হিস্ট্রি পড়ছে সে হিস্ট্রি পড়ে গেল, জিওগ্রাফি পড়ছে জিওগ্রাফি পড়ে গেল, সেরকম না। যেহেতু এটা একটা কম্পোজিট পরীক্ষা, সুতরাং এখানে সব সাবজেক্টকে ন্যূনতম কিছু না কিছু একটা তাকে নলেজ রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স যেমন পড়তে হবে, হিস্ট্রি জিওগ্রাফি সবই মোটামুটি আপডেট করে নর্মালি পড়তে হবে, তবেই একটা কম্পোজিট পড়াশোনাটা হবে। আচ্ছা, আমাদের যারা স্টুডেন্ট আছে, তুমি তো একদম সাকসেসফুল স্টুডেন্ট একজন, বর্তমান যে স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটা গুড মেসেজ যাও, তারা যেন তোমার মতো এরকম জায়গাতে যেতে পারে খুব প্রিপারেশন নিয়ে, এবং সেই মেসেজটা যেন ওদের কাছে এতটাই কাজ করবে যেন ওরা ঠিক টার্গেটে রিচ করতে পারে। তুমি যেরকম নিজেকে তৈরি করেছো সেই মেসেজটা ওদেরকে দাও। দেখুন, মেসেজের মধ্যে যেটা প্রথম এবং শেষ কথা, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, রিগোরাস এবং ইনর্মাস প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস যেটা করার কথা সেটা হচ্ছে কি না, এখানকার স্যারেরা যেরকমভাবে বলছেন, যেরকমভাবে পড়াচ্ছেন, সেই মেথডিক্যাল ওয়েতে অ্যাপ্রোচটা রেখে রিগোরাস কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিসের যেহেতু কোনো বিকল্প নেই, তাহলে মনের মধ্যে ডিটারমিনেশনটা যদি থাকে যে হ্যাঁ আমাকে একদিন ওই জায়গায় পৌঁছতে হবে, এবং আমি একবারে বা দুবারে যদি নাও পাই, আমি যেন নেক্সট টাইমে যখন পরীক্ষায় যাতে অ্যাপিয়ার করি, তাতে ওই প্র্যাকটিস সমন্বিত নিয়ে এবং মনের মধ্যে সেই ডিটারমাইন্ড অবস্থা নিয়ে আমি যদি পরীক্ষা দিই, আমি ডেফিনেটলি সাকসেস পাবো। এবং যেহেতু এই সমস্ত পরীক্ষায় এত ছেলে মেয়ে তো সাকসেস পায়, সুতরাং সাকসেস পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। কেউ যদি রিগোরাসলি প্র্যাকটিস করে এবং তার মনে যদি ডিটারমিনেশন থাকে যে সে পাবে, যেভাবেই হোক তাকে পেতে হবে, তাহলে এই সাকসেস থেকে তো কেউ তাকে বঞ্চিত করতে পারবে। তোমার কি মনে হয় যে এই জায়গায় সাকসেস হতে গেলে তাকে একাডেমিক ক্যারিয়ার খুব ভালো হতে হবে? দেখুন, একাডেমিক কেরিয়ার এখানে খুব একটা যে সাউন্ড হওয়া সেটা খুব একটা বাঞ্ছনীয় নয়। মূল ব্যাপার যেটা, যে সমস্ত বিষয়গুলোর ওপর পরীক্ষা হচ্ছে, যে সমস্ত বিষয়গুলোকে সে শিখছে, সেই বিষয়গুলো যেন সে সাউন্ডলি শেখে এবং ইন টোটালিটিতে শেখে। কারণ টোটালিটিতে শেখার একটা উদ্দেশ্য আছে, যেহেতু এই যে পরীক্ষাটা এটা একটা 3 টায়ার সিস্টেমে হচ্ছে, প্রিলিমিনারি হচ্ছে, মেইনস হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে। কখন কোন ইনফরমেশনটা কোথায় কাজে লাগে সেটা কিন্তু কেউ বলতে পারে না। সুতরাং গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ডের থেকেও আমার যে প্রেজেন্ট নলেজটা, সেই নলেজটা যাতে খুব সাউন্ড এবং ইন ডেপথে থাকে, সেইটা কিন্তু দরকার। এবং সেটা শুধুমাত্র প্র্যাকটিস ছাড়া কিন্তু অন্য কোনোভাবেই সম্ভব না। থ্যাংক ইউ আমাদের বর্তমান স্টুডেন্টদেরকে গুড মেসেজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।